তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন, এবং চতুর্থত হচ্ছে এরকম অপরিচিত লোকজন, খুব কম। তাহলে এই যে শিশুর পরিবারের থেকে এই ঘটনাগুলো যে ঘটছে, এই কেন ঘটছে? তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস, আমরা যখন কাজ করি, গবেষণা কাজ করি, বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থার শিকার করা হয়। এটা তো একটা গবেষণার ফলাফল, এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্নের ব্যাপার তো নাই। এক দুই, আপনাকে আরেকটা কথা বলি, এই যে আলাপটা আপনি হাইকোর্টের কথা বলছেন, আপনি দেখেন আমার বলতে কোনো দ্বিধা নাই, এই যে এখন সবাই এই যে ঘটনাটা ঘটেছে, এটা তো খুনের শাস্তি, ফাঁসি হবে, এটা কিন্তু আমি আবার রিপিট করেছি, অ্যাটেম্পট টু মার্ডার, খুনের শাস্তি, এটা ফাঁসি হবে। কিন্তু আমরা কি এই আইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষকের বা এই ধরনের ইস্যুতে এটা জামিনযোগ্য অপরাধ হবে না? ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না। শুধু এতটুকু করেন, দেখবেন মানে অনেক কিছু মুশকিলে আসান হয়ে যাবে, কিন্তু ওদিকে আপনি হাঁটেন না কেন? এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে, গবেষণা করে, তাদেরকে বসান, আলাপ করেন, দেখেন সিচুয়েশনটা কি হয়, তারপরে আমরা এদিকে যাব। আজকে আপনার যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান, সচিবালয় থেকে কর্মক্ষেত্রে, ওয়ার্কিং প্লেসে, আপনি দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা, আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, ওই যে মেয়েটাকে, যে ছেলেটা এই কথাগুলো বললো, এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ, যৌন নিপীড়নের তো অনেকগুলো ধারা আছে, ভার্বাল অ্যাবিউজ আছে, হ্যারাসমেন্ট আছে, কিন্তু ডক্টর সিং দা এগুলি তো আছে, কিন্তু আবার আমাদের তো এটা একটা দেশ, আমরা তো 53-54 বছর ধরে দেশের মধ্যে থাকি। আপনি দেখেন যে আইনটার কথা বলা হচ্ছে, সামারি ট্রায়ালের কথা বলা হচ্ছে, যেখানে মধ্যে কোনো কিছু কাউকে শোনা হবে না সেরকম বলা হচ্ছে, এটা তো অনেক মিস ইউজও হতে পারে। আপনি আমাকে পছন্দ করেন না, আপনি আমাকে জানেন, আমি আপনার সামনে হাইটে গেলাম, আপনি বললেন আমি আপনাকে ভার্বাল অ্যাবিউজ করছি, যদি বাংলাদেশের আইনটা আমাকে প্রোটেকশন না দেয় আমি কই যাবো বলেন? আচ্ছা আচ্ছা, না এখানে একটা বিষয় থাকে, ভার্বাল অ্যাবিউজের তো আপনার তো অপরাধগত মাত্রা থেকে আপনি শাস্তি দিবেন, তাই না? এটা অবশ্যই আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি, ধর্ষণের প্রমাণ করা কিন্তু খুব কঠিন, ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়ার সুযোগই নাই। তার কারণ আপনার এখানে সিমেন্সের ট্রেস বলেন, পেনিট্রেশন বলেন, আপনার এক্ষেত্রে ভিকটিমের বয়ান বলেন, এখানে কিন্তু গল্পগুলো এরকম না। ডক্টর সিং, আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন, কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণে মিথ্যা মামলা হওয়া সহজও বটে, মানে কঠিন আবার সহজও বটে, কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে, আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে 2 বছর 4 বছর, আপনার 120 দিন জামিন হবে না, আপনি এর মধ্যে কিছু করতে পারবেন না। এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব মানে কি ধর্ষকদের পক্ষে না, আমি সেইটা বলতেছি না, আমি প্রসিডিউরাল ফল্টের কথা বলছি। আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য। অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই, কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনি যদি এই মামলাগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন, এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয়। গত 53 বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে করে কি আমাকে একটুখানি বুঝায় বলেন। কোনোদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে? না, আপনি আমাকে বলেন। সোশ্যাল রাষ্ট্রায়ত্ত কত কত মামলা থাকে, এটা অনেক ব্যয়বহুল। রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে, অথচ একজন মানে মনে করেন ধর্ষণের শিকার শিশু, সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না। না, রাষ্ট্রই তো করছে, রাষ্ট্রই তো করবে। না না, মা করেছে বাদী মা হলো ক্রিমিনাল কেসের ক্ষেত্রে সবগুলিতে রাষ্ট্রই আসলে ওই বাদীর পক্ষে। এখন বাদী চাইলেও, বাদীর মা চাইলেও এটা কিন্তু প্রত্যাহার করতে পারবে না, রাষ্ট্র সেখানে বাদীর পক্ষে দাঁড়িয়েছে। এখন আপনি কেসটা দেখবেন জনৈক এক্স বনাম রাষ্ট্র। এখন হ্যাঁ, জনৈক এক্স বনাম রাষ্ট্র, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন ওইটা তো একটা ব্যয়বহুল প্রক্রিয়া, ওইটা তো একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাতে আমরা কি আমাদের সোশ্যাল সার্ভিস ত্যাগ করতে পারি কিনা? একটা শিশু নির্যাতন হলে কোনোদিন কি বাংলাদেশের সোশ্যাল মানে সামাজিক যে মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থাকে বা নারী ও শিশু অধিকার, তারা কি ওই বাসায় যে জিজ্ঞেস করেন? মানে এটা একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। রাস্তায় যে মানুষরা আপনার রাস্তায় থাকে, সেই মানুষগুলোর জন্য আপনি আমাকে বলেন এই যে শেল্টার হোম বা এগুলো কাদের করার কথা? এই বিষয়গুলো কার করার কথা? আমার প্রশ্নটা ঠিক ওখানে। কিন্তু এখানে হচ্ছে যে আমাদের এই প্রশ্নটা রয়ে যায় যে আমরা বর্তমান সরকারের দিকে যদি তাকাই, তাহলে বর্তমান সরকার তো 7 মাসের সরকার, এর আগে 17 বছরের একটা দুর্দান্ত প্রতাপশালী 15 বছরের একটা সরকার ছিল, তারা কি করছে সেটাও আমাদের একটু মাথা রাখা দরকার। তার আগে সরকারগুলি কি করছে সেগুলি আসলে আমার মাথা রাখা দরকার। এবং এই সরকার আইসা তো এই সরকার আইসা সরকারের হাতে তো কোনো ম্যাজিক বালাদিনের চেরাগ নাই, যারা সবকিছু করে ফেলতে হবে। যাই হোক, আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু সামাতা শারমিন আপনার কাছে একটু জানতে চাই, মানে হয়েছে কি সামাতা, আমি আপনাকে একটু নিশ্চয়তা দিতে চাই, আমি কিন্তু আপনাদের শত্রু না, মানে আমরা যারা আপনাদেরকে প্রশ্ন করি যে তারা শত্রু না, তো সেইটা আপনাকে একটু এনশিওর করতে চাই যে আমরা প্রশ্নই করি হচ্ছে যে আপনাদের অবস্থানটা জানার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা সামাতা, আমাদের আরো একটা প্রশ্ন আছে, আমি জানি না আপনি এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য একটু রেডি কিনা, তারপর আমি আপনার ভালো লাগলে আপনি দিয়ে না দিলে দিয়ে না। সেটা হলো যে ছবি ছাড়া এনআইডির দাবিতে আমরা ঢাকায় নারীদের কর্মসূচি দেখেছি, এই সরকারের সময় নির্বাচন কমিশন আবার পুরুষদের এনআইডি ফর্মে একাধিক স্ত্রী থাকলে সেই তথ্য নামধাম যুক্ত করতে চায়। গত কয়েক মাসে বহু বিবাহের পক্ষে অনেক প্রচারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তারাও হাসিনা বিরোধী ছিল, আমরা এটা বলবো, জুলাই আন্দোলনে অবদান রেখেছে, এটা তারাও ফোকাস করতে চায়। এসব বিষয় কি আপনারা কোনো অবস্থান নিতে চান, নাকি এইসব ক্ষেত্রে আপনারা একটা বোর্ড করতে চান এবং বোর্ড নিয়ে আপনারা?
না, এক্ষেত্রে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড। এক্ষেত্রে আসলে স্পষ্ট করা যাবে, তবে আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে এখনো আলাপ আলোচনা করিনি। বিশেষত আমাদের পার্টিগত জায়গা থেকে যেহেতু আমরা অল্প কয়েকদিন হয়েছে এই বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ বা ওই ফোরামে উত্থাপিত হওয়া, সেই কাজগুলো হয়নি। আশা করি যেটা পরের বার উত্তর দিতে পারবো। আলাপ না হলে পার্টি অবস্থানটা বলা খুব কঠিন। আচ্ছা, তাহলে এইটা একটু বলেন, এটা একটা আপনার জন্য বলা হয়তো এখন সহ জুলাই আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির দ্বন্দ্ব প্রকাশেই আছে এখন। এছাড়া নানা ট্যাগ দিয়ে আপনি এটা জানেন যে জুলাইয়ের মিত্র এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করতে চাইছে। বিশেষ করে মানে অগাস্ট থেকে বলা হয়তো স্বৈরাচারের দোসর, এখন আবার বলা যাচ্ছে শাহবাগী। আপনি বাস্তবতা জানেন, আমরা ইয়াতে না যাই, এটা একটা নতুন অস্থিরতা তৈরি করতেছে এই শাহবাগ শাপলা এই বিভাজন। এটা আপনারা কিভাবে এটা ডিল করবেন? যেখানে আমরা দেখতেছি যে শাহবাগেরও একটা বড় অংশ আপনাদের পক্ষে ছিল, মানে শাহবাগের বড় অংশ মানে কি শাহবাগী যাদেরকে আমরা বলতেছি, আবার শাপলা থেকেও একটা বড় অংশ আপনাদের পক্ষে অবস্থান নিয়েছে। এটা ডিল করার ক্ষেত্রে আপনারা কি করবেন এখন? দেখুন, এটা ডিল করার জন্য আমাদের যেটা দরকার, যে আমরা যেটা বলছিলাম যে আমরা মধ্যপন্থী দল, বেশিরভাগ দেখা গেছে যে অনেকে এটা অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু আবার অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে তাহলে মধ্যপন্থার দল তো অনেক দলই আছে, তাহলে এটা আবার নতুন কোন মধ্যপন্থা? তো আমরা যেটা করতে চাই, যেটা আমাদের ইচ্ছা এবং যেটা হচ্ছে আমাদের পার্টিগতভাবে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য ভালো হবে, সেটা হচ্ছে যে একটা মধ্যপন্থা হতে পারে যে আপনি কোনো ধরনের আর্গুমেন্টে গেলেন না, কোনো ধরনের বিষয়কে আপনি একনলেজ করলেন না। এবং আমি যেটা বললাম যে বিভিন্ন সময় আমি বলেছি কমিশন গঠন এবং ফর্মালাইজ করা, যে কোনো আর্গুমেন্টকে ফর্মালাইজ ওয়েতে ডিল করা এবং যাতে করে রেসপন্সিবিলিটি থাকে ওইসব আর্গুমেন্টের প্রতি। তো সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্য একটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া, একেবারে এড়িয়ে যাওয়া, কোনো আর্গুমেন্টে না যাওয়া, কোনো ধরনের বিভাজিত করার জন্য যে কোনো কথাকেই এড়িয়ে যাওয়া। আরেকটা মধ্যপন্থা হতে পারে যে আপনি এই আর্গুমেন্টগুলোতে ঢুকবেন এবং আপনি এটার মধ্যে রেসপন্সিবল অ্যাটিটিউড করবেন, সেই সাথে যা যা করা দরকার আপনি সকল পক্ষকে একসাথে আনার জন্য মিডল গ্রাউন্ড হিসেবে ওয়ার্ক করবেন। এখন আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা মনে করি সেকেন্ড অপশন ইজ বেটার ফর বাংলাদেশ। এবং বাংলাদেশে অনেক রকমের খুব প্রান্তিক আইডিয়ার কিছু মানুষ আছে, মানে আপনি যেটাই বলেন, ধরেন এখানে যদি বলি নারী প্রসঙ্গে খুবই দেখবেন যে খুব অল্টারনেটিভ এক্সট্রিমের অনেক ধরনের মতামত আছে। তাহলে এই মানুষগুলোকে তো আপনার একত্রে আনতে হবে, না হলে আমরা শুধু কিন্তু আমার পার্টি পলিটিক্স নিয়ে আমরা চিন্তিত না। আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে চাই। রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করার জন্য তো আমার সবচেয়ে অপোজিশনের লোকটার সাথেও আমি যাতে টেবিল টক করতে পারি, আমি তার সাথে যাতে যৌক্তিক মতামতগুলো দিতে পারি, তার সাথে একমত হতে পারি, সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে। পার্টির জায়গা থেকে আমরা এই দায়িত্বটা নিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শেষ প্রশ্নে আসতেছি ডক্টর স্নিগ্ধা আপনার কাছে, যে আওয়ামী লীগ শেখ হাসিনা 15-16 বছর ক্ষমতায় টিকে থাকার জন্য যে জুজু ব্যবহার করতো, সেই জুজুর অনেকটা বেশি হচ্ছে মৌলবাদ। সেটা হচ্ছে যে এই মৌলবাদীরা ক্ষমতায় চলে যাবে, উগ্রবাদীরা ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ না থাকলে তাদের আসলে এইটা হবে, ওইটা হবে, সেইটা হবে। এইটার কোনো আলামত আপনি দেখতে পান কিনা? মানে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন যে মবকে, তৌহিদি জনতাকে, মোরাল পুলিশকে হুঁশিয়ার করে ফেসবুকে লিখেছে তাদের কর্মকাণ্ড যাতে শেখ হাসিনা সুবিধা না করে দেয়। আপনার কাছে কি মনে হয় যে এই সব কর্মকাণ্ডগুলি আসলে শেখ হাসিনার সুবিধা করে দিচ্ছে বা ওরকম কোনো কিছু? পাশাপাশি আপনি আসলে বিরাট একটা প্রসঙ্গ আপনাকে 2 মিনিট ধরে বলতে হবে। একজন সিনিয়র জাজ, আমরা যখন অনুষ্ঠানটা চলছে তখন উনি আমাদেরকে মতামত পাঠাচ্ছেন নারী শিশু কোর্টে মিথ্যা মামলার সংখ্যা অনেক, যদি মিথ্যা মামলায় জামিন না দেওয়া যেতে পারে, যেটা উনি বুঝতেছেন যেটা মিথ্যা মামলা, তাহলে অনেক ধরনের অনাচার বা অবিচার সৃষ্টি হতে পারে। আপনি যদি একটু 2-3 মিনিট একটু বলেন। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন করেছেন একদম শেষ মুহূর্তে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, একটা কথা বলি, আমার মনে হয় সামান্থাকে আমি একটু এনশিওর করতে চাই। সামান্থা, উই হ্যাভ লটস অফ হোপ, আর আমরা এই হোপের জায়গা থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো বারবার করছি। এবং এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করাটা খুব জরুরি। যে পলিটিক্যাল ন্যারেটিভের ল্যাকিংসটা স্পষ্ট তো আমাদের সামনে আছে। যেমন আমরা জানি বিএনপির পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যে জাতীয়তাবাদ একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, জামাতের পলিটিক্যাল ন্যারেটিভ আমরা জানি, বাট আপনাদের পলিটিক্যাল ন্যারেটিভ স্পষ্ট না। এটা যখনই আপনি স্পষ্ট করে ফেলবেন তখনই কিন্তু এই জটিলতাগুলোতে পড়ার সম্ভাবনা থাকবে না। এটা আপনাকে আমার একটু বলার ছিল। আচ্ছা, এখন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেখানে বলতে চাই সেটা হচ্ছে যে খালেদ ভাই যেটা আমাকে বলেছেন, এই যে জুজুর ভয়। দেখেন, এই যে পলিটিশিয়ানরা সব সময় এরকম কিছু করে, দুঃখজনক কি ব্যাপারটা কি জানেন, যে এই গভর্নমেন্ট তো অভ্যুত্থানের গভর্নমেন্ট ছিল। এটা কিন্তু আমি কিন্তু একটা জিনিস স্পষ্ট করতে চাই, এটা কিন্তু কোনো নির্বাচিত গভর্নমেন্ট না এনসিপি এখন ক্ষমতায় আছে, তাই দেখবেন এটা তারা মিসম্যাচ করে ফেলে। এনসিপি তো ক্ষমতায় যায়নি, এনসিপি তো এখন ইলেকশনই করে নাই। তাকে আমরা এই প্রশ্নগুলো কেন করছি, তার কারণ হচ্ছে আমরা তার পলিটিক্যাল ন্যারেটিভটা জানতে চাচ্ছি। এখন ঘটনা হচ্ছে যে মৌলবাদ, কোট অ্যান্ড কোট, মৌলবাদ কোনো ইসলামিক বিষয় না। মৌলবাদ ধর্মীয়, মানে হিন্দু মৌলবাদ হতে পারে, খ্রিস্টান মৌলবাদ হতে পারে, নানা কিছু হতে পারে। মৌলবাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের বামপন্থী মৌলবাদ হতে পারে, বামপন্থী। হ্যাঁ, অবশ্যই মার্ক্সের বইটাকে বাইবেল গণ্য করে। হ্যাঁ, অবশ্যই আপনার নিশ্চয়ই দ্য রেড আর্মি, মাও জেদং এর যে বইটা, মানে ওই সময় নিশ্চয়ই আপনার মনে আছে। তো এই যে হ্যাঁ, তো তাহলে সেটা কিন্তু নানাভাবে হতে পারে। তো এক্ষেত্রে আপনার আওয়ামী লীগ তার শাসনের সময়
একটা ন্যারেটিভ তার টিকে থাকার জন্য দরকার ছিল, এবং সবচেয়ে বেশি তার যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা বিভাজিত সমাজ। কি বিভাজিত সমাজ? সেক্ষেত্রে আপনারা একদম মনে করবেন যে বিডিআর এর ঘটনাটা ঘটার পরপরই যখন আপনার শাহবাগ শাপলা এটাকে জিয়ায় রাখা, এবং এরপরে আওয়ামী লীগ যে দাবি করে আওয়ামী লীগের আমলে কত ব্লগার মারা গেছে, একটু হিসাব করে দেখেন তো, দেশ ছাড়া হয়েছে, সেটা তো আওয়ামী লীগের আমলে হয়েছে। তার মানে কি সে, এবং তারপরে সে কি হয়েছে জানেন, সে কওমি জননী হয়ে গেছে। সে কওমি জননী হয়ে গেছে। তো এখন দুঃখজনক কি মহাসমারোহ, এক্স্যাক্টলি, সে মডেল মসজিদ তৈরি করেছে, সে কওমি জননী হয়ে গেছে। আর এখন এটাই আমি বলছি আপনাকে, আমি একটু বিচলিত হব না, কালকে আপনি শুনবেন যে কোনো একটা এরকম একটা পার্টির সাথে সে সংঘবদ্ধ হয়ে গেছে। তাহলে আবার এখন যখন আপনি আসেন নতুন ধারা কি হয়েছে, কোড অ্যান্ড কোড শাহবাগী, কোড অ্যান্ড কোড ইনকলাব মঞ্চ, এটা কি জিনিস, সংজ্ঞাটা কি? আমি একটু সংজ্ঞা বুঝতে চাই। ঠিক যেভাবে আমি বুঝতে চেয়েছিলাম দাড়ি টুপি হিজাব থাকলেই শিবির হয় না, ঠিক একইভাবে আমি বুঝতে চাই যে কি কি দেখলে শাহবাগী হয় আর কি কি দেখলে ইনকলাব হয়। না, আমি আবার একটু যোগ করতে চাই ডক্টর স্নিগ্ধা, দাড়ি টুপি হিজাব থাকলেই শিবির হয় না। আমি যোগ করতে চাই শিবির হইলেও কোনো অসুবিধা হয় না। আপনি যত যোগ করেন, ওটা যোগ করেন, কোনো সমস্যা নাই তো। আমি বলছি আওয়ামী ন্যারেটিভটার কথা, মানে আমার গল্পটা ছিল আওয়ামী কিভাবে দেখায়, ওটা বলছি। আমি কিন্তু আমার কথা বলছি না, আমি বলছি আওয়ামী ন্যারেটিভ এটা বলেছিল, এবং তখনও যেরকম আমরা বিরোধোচ্চারণ করেছি আজকেও বলছি। দেখেন, ন্যায্যতার পক্ষে যখন কথা বলেন তখন আপনি কি পোশাক পরলেন তা ম্যাটার করে না, এটা ব্যক্তি স্বাধীনতা, এই কথা বলতে কোনো দ্বিধা থাকার কথা না। এই কথা খুব বলিষ্ঠ চিত্তে বলা উচিত, এটাই হচ্ছে কামনা। আর সবচেয়ে বড় ব্যাপার যিনি অ্যাড্রেস করেছেন, আমার মনে হয় আরেকটা শো হলে ভালো, সেটা নিয়ে আমরা আইনি জটিলতা নিয়ে, এটা এত অল্প সময় আমি উত্তর দিতে পারবো না। আমি যেটা বলতে চেয়েছি যে যখন যেমন মনে করেন এই যে পূজার ঘটনাটা, আমি এই নামটা নিচ্ছি ভীষণভাবে দুঃখিত এবং লজ্জিত, কারণ নামটা অলরেডি মিডিয়াতে আছে। তার অপরাধীকে আপনি যখন জামিন দিয়ে দিয়েছেন তখন সে যে ভয় ভীতি দেখানোর সুযোগ পায়, এই জন্য মন্ত্রণালয় আবার তার জামিনটাকে এনেছে। আমার কথা হচ্ছে যখন আপনি বিশেষত শিশু, আই রিপিট, ইটস এ ভেরি সেনসিটিভ কেস, শিশুর ক্ষেত্রে যখন এই ধরনের জিনিস হয়, এই লগুলোকে আমাদের ভাঙতে হবে, এটাকে আমাদের রিফর্ম করতে হবে। সেই ক্ষেত্রে আপনি শিশুকে নিয়ে কি আমরা এতটুকু করতে পারি না যে তার বিরুদ্ধে যদি যৌন নিপীড়নমূলক জিনিস হয় সেক্ষেত্রে এটা জামিনযোগ্য হবে না? আমরা কি এতটুকু করতে পারি না? যদি এটা একটা ফান্ডামেন্টাল প্রবলেম ডক্টর সিং, আমি এটা নিয়ে আসলে নানা ধরনের কথাই আপনার সঙ্গে আমি নিশ্চয়ই আলাদা আরো আলাপও করব। ঘটনা হইতেছে যে কোনো অপরাধী ভয়ঙ্কর, মানে শিশুকে আসলে কোনো ধরনের অত্যাচার করা, নির্যাতন করা, যৌনতার কথা মাথায় আনতে হয় না, মানে এটা তো ভয়ঙ্কর অপরাধ। কিন্তু ঘটনা হইতেছে বাংলাদেশের বাস্তবতা, এইটাও আপনাকে মনে রাখতে হবে, শত্রুতা বোধক ভাবে ওইটা আপনাকে করা সম্ভব আপনার এগেইনস্টে। ওই সিনিয়র জজ এটা বলছেন তার অভিজ্ঞতা থেকে, আমি আমার ছোট কয়েকদিনের এজলাসে বসার দেখার অভিজ্ঞতা থেকে বলতেছি, আসলে কিন্তু প্রচুর পরিমাণে এগুলি হয়, উনারা আবার পরে স্বীকারও করেন। সেই জন্য আমরা কি আসলে ওরকম আইন করতে পারবো যে আইনটা আসলে যে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাকে আসলে কোনো ধরনের কোনো ইয়ে দিতেছে না? আমাদের ওটা প্রায় শেষ পর্যন্ত আপনি যদি এক লাইন বলেন, আমরা সামান্ত থেকেও এক লাইন শুনতাম এই ব্যাপারে, তাদের চিন্তাটা কি হইতে পারে এবং তারা তাদের চিন্তাগুলিকে একসাথে করার জন্য। আমরা মনে হয় যে আজকের অনুষ্ঠানে এটা এরকম মনে হতে পারে যে আমরা আমি বোধহয় সামান্তাকে বেশি আক্রমণ করলাম কিনা, সেটা আমি করতে চাই না। সামান্তা, আমি আপনাকে বলি যে সেটা আক্রমণও না, আসলে আপনি আপনার অবস্থাটা পরিষ্কার করেছেন, হয়তো আমি বুঝতে ভুল হয়েছে বা করতে পারি নাই, সেটা একটা সীমাবদ্ধতা হতে পারে। কিন্তু আমি শেষমেশ সেটা একটু আপনি জানতে চাই যে আপনারা যে আপনাদের যেটা ডক্টর স্নিগ্ধা যেটা পরিষ্কার করতে বলতেছিল যে আমাদের তো আসলে ফ্রাস্ট্রেশনটা আওয়ামী লীগ বিএনপি নিয়ে একটা বড় কিছু হইলেই আমরা ডক্টর স্নিগ্ধা বা আমরা আমাদেরকে প্রচুর পরিমাণে আপনি দেখবেন যে আমাদেরকে কিছু হইলেই বলা হয়েছে যে আমরা জামাতে ইসলামী, আমরা বিএনপি থেকে আমাদের টাকা আসে, ইত্যাদি 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 বহুভাবে। তো সেই ট্যাগের জায়গায় আমরা যেতে চাই না, আপনাদের অবস্থানটা আমরা একটু বুঝতে চাই। যদি আপনি এটাও বলতে পারেন যে আপনাদের যেটাকে বলে ইশতেহার, সেইটা আমরা কবে নাগাদ আমরা এটা পেতে পারি, আমরা আপনাদের একটু বোঝার জন্য বা আপনাদের থেকে আমরা একটু জানার জন্য। আচ্ছা, যদি ওভারঅল আমি যতটুকু বুঝেছি আপনার প্রশ্নটা, যে ওভারঅল রাজনীতির ব্যাপারে আমাদের অবস্থান কি, প্রথমত মতাদর্শিক জায়গা, প্রথমত সবার আসলে আগ্রহ থাকে যে একটা পার্টির মানে আদর্শিক জায়গাটা কি। আমরা যেটা বলছি যে আদর্শিক জায়গা দিয়ে এখানে রাজনীতি করা হয়েছে, এখানে ধরেন ধর্মভিত্তিক রাজনীতি করার পার্টিগুলো আছে, সেই সাথে আদর্শ ভিত্তিক যদি বলি যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে একরকমের আদর্শের নাম দিয়ে, যেটা মুজিববাদ নাম দিয়ে যে এই ধরনের আদর্শ প্রচার করে, সেটারও একটা পার্টি ছিল। এখন আবার দেখবেন যে বিএনপিরও এক ধরনের আদর্শ ভিত্তিক রাজনীতি আছে, যেমন হচ্ছে জাতীয়তাবাদকে তারা এক ধরনের আদর্শ এবং সেট মেকানিজমের পলিসি হিসেবে দেখেন, যেটা আসলে প্রশ্ন খুব বোল্ড কিছু স্টেপ নেয় এবং সেই স্টেপের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব থাকে না। সেক্ষেত্রে আপনি সেটাকে পলিটিক্যালি বলেন অথবা সেটাকে রিলিজিয়াসলি বলেন। আমি একদম স্পষ্ট দুটো উদাহরণ আমি একদম নির্দ্বিধায় নির্ভয়ে দিতে চাই। যেমন মনে করেন যখন যেই মুহূর্তে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন বলেছেন যে মক্কায় মানে ওই সময় যে হচ্ছিল কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হচ্ছিল, ওটা কিন্তু ওখানকার একটা চল ছিল, তিনি কিন্তু সেটাকে স্টপ করেছেন। তিনি কিন্তু ওখানে এমন অনেক কিছু করেছেন এবং সে কারণে কিন্তু ওখান থেকে তাকে বের করে দেওয়া হয়। শুধু তাকে না, আপনি যত রিফর্মার দেখবেন তাদের প্রত্যেকের লাইফে আপনি দেখবেন যে তারা কিন্তু তার যে জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। ডক্টর স্নিগ্ধা, এইটা আসলে আমি আমাকে একটু শেষ করতে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনি শেষ করেন। আপা এটা একটু পরিষ্কার করে যাচ্ছে, অনেকে এটা বলে যে হ্যাঁ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেষ করেছেন, আবার অনেকে বলেন যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো তার আগেই সবচেয়ে বড় ইয়া ছিলেন। তো এটা দুইটাই বলা যায়, উনি স্টপ করেছেন।
আমি আসলে ওই জায়গাটা যাচ্ছি না, আমি যেটা বলছি যখন আপনি রিফর্ম করবেন তখন কিন্তু পপুলিস্ট কাজ আসলে কেউ করে না। আমি এই কথাটা বলতে আচ্ছা, ঠিক আছে, চাচ্ছি। যেমন মনে করেন আপনি এরপরে দেখেন যেই মুহূর্তে আপনার রাজা রামমোহন রায়, ঠিক আছে, সতীদাহ প্রথা, এটা কিন্তু ভীষণ রকমের একটা রিলিজিয়াস প্রথা। সতীদাহ প্রথাকে তিনি কি করলেন, সেটাকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন। বা বিদ্যাসাগর যখন বিধবা বিয়ে করলো তখন কিন্তু সেটাও কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্টে ভীষণ রকমের লাগে। তাহলে তারা এই স্টেপটা নিয়েছিল বলেই আজকে কিন্তু আপনি এই জায়গায় আসতে পেরেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এমন রিফরমেশন হলো যে আমি এখন পেঁচায় 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 কথা বলবো, তাহলে আমার ওই সততা থাকলো না, আমি আমার ন্যায্যতা দিতে পারলাম না। আমি বলে যাচ্ছি, বুলি আওড়ায় যাচ্ছি যে ন্যায্যতার কথা বলবো, ন্যায় বিচারের কথা বলবো, অথচ আমি এইটা বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছি যে কোনো ব্যক্তির ব্যক্তি অধিকারে, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা অন্যায়, তখন আর কিছু বলার থাকে না। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। কারণ আমরা এই জন্য নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি নাই, আমরা এই জন্য পার্টিসিপেট করি নাই। ঠিক আছে, আপনি যে প্রশ্ন করেছিলেন আমি এই জন্য আপনাকে বলেছি যে ব্যাপারটা শুধু আপনি যে কোনো ইস্যুতে নেবেন, রাষ্ট্রে নেবেন, সেটাই কিন্তু কামনীয়। আপনি ডিফরমেশন হচ্ছেন, আপনি দলের কথা বলেন, ঠিক আছে। পৃথিবীর যে কোনো দেশের হিস্ট্রি আপনি যখন দেখবেন, তারা যখন এটা ফরমেশনের মধ্যে দিয়ে যায় তখন কিন্তু কতগুলো বোল্ড স্টেপ নেওয়া হয়। এই বোল্ড স্টেপ নেওয়াটার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে এই মুহূর্তে। সেটা যখন হাতছাড়া হয়ে যায় তখন স্পিরিট নষ্ট হয়ে যায়। আপনি কি এখানে কি আমরা মমতাজের গান শুনতে বসছি? না, বসি নাই। আমরা এখানে পপুলার হতে বসি নাই, ঠিক আছে। আমরা এখানে ওই কথা শুনতে বসি নাই আপনার ওই যে কোন র্যাপার বলেছে যে আমি আপনার ই করি দেখে, আমি গান গাওয়া হারাম দেখে আমি গানের টাকা দিয়ে খাই না কিন্তু বাড়ি করি। এই আলাপ, এই অযৌক্তিক আলাপের মধ্যে কিন্তু আমরা শুনতে আগ্রহী না। আমরা একটা যৌক্তিক, একটা ন্যায্যতা, অন্যায়ের বিপক্ষে গল্প করা, কথা বলা, এরকম সৎ সাহসিকতা দেখতে চেয়েছি। আপনি আমাকে এটা একটু বুঝায় বলেন, আমি এটা একটু বুঝতেই চাই। যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন সে প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই যে আপনি যে বললেন, খালেদ আপনি আপনার প্রশ্নটা আরেকবার করেন। আচ্ছা, আমি আপনাকে বলতে চাইছিলাম যে এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি আসলে এই যে মোরাল পুলিশিং বলেন, ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করার কথা যেটা আপনি বললেন, বা দুর্বলের প্রতি আক্রমণের কথা বলেন, শুধু নারীর প্রতি না, যে কোনো ভাবে যে যখন সংখ্যালঘু, সে যদি এখন আদিবাসী হয়, সে যদি এখন গরিব মানুষ হয়, সে যদি এখন পাহাড়ি হয়, মানে সে যেরকমই হোক, মানে তার নারী হইতে হবে না, সে দুর্বল হইলেই যে তার প্রতি আক্রমণ। এখানে একটা কথা বলি, এই যে টার্মটা আছে না, কোড অ্যান্ড কোড সংখ্যালঘু, এটাও না খুব মজার। কেন জানেন? বাংলাদেশে 51% নারী, তারপরও নারীর অধিকার বিবেচনায়, নারীর জীবন বিবেচনায় সে তো মাইনরিটি হয়ে আছে। তার মানে কি সংখ্যালঘুত্ব আসলে কি জিনিস? সংখ্যালঘুত্ব হচ্ছে তার অধিকার, তার স্বাধীনতা, তার চলাফেরার জন্য আপনি যে সিস্টেমেটিক আপনি একটা বৈষম্য করে রেখেছেন সেটার কথা বলা হচ্ছে, তাই না? রাজনৈতিক দলগুলো আমি এখানে কোনো একক রাজনৈতিক দলগুলো বলবো না। শোনেন, গত 53 বছর ধরে হয়েছে কি, আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস, যা কিছু দেখতো তারা বলতো শিবির শিবির জামাত জামাত। এখন এদের কি হয়েছে? এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে। কোনো কিছু হলেই আপনি বলেন এটা আওয়ামী লীগ করছে। আমরা জানি না এটা, আমরা কি এটা জানি না? আমরা কি বাংলাদেশের 15 বছরের এই গল্পটা জানি না? রাইট, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না, এটা বলার কোনো চল নাই। এটা আওয়ামী লীগ ভুল করছে, আওয়ামী লীগের সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষ চাপানো, এটা এরকমই ছিল। কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর স্নিগ্ধা, আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন, কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না, বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি। আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কি বলতে চাইতেছে, এনসিপি কে আমার বোঝা হইতেছে, কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করবো না। আপনি এগুলো অ্যাড্রেস করলে, আমি যদি এগুলো অ্যাড্রেস করি, সামান্তা একটা প্রশ্ন ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না। সামান্তা এটাকে ঘুরায় পেঁচায় জবাব দিতেছে, কারণ হচ্ছে যে সে জানে তাকে পলিটিক্স করতে হবে। সে আমি যাকেই জিজ্ঞেস করি সে এরকম করে বলবে, কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারের ঘোষণা করে যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা, সেটার জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে, ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে। আপনার সেরকম মনে হয় না যে কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন? কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার? আমি কিন্তু এখানে কোন নাগরিক পার্টিকে, এনসিপি কে প্রশ্নটা করিনি। আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান, বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি। যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল, তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার ওন্না ঠিক আছে কিনা। ওন্না ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল প্রিজন ভ্যানের সামনে থেকে, তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কিনা। আজকে এনসিপি এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। সে বলতে পারে না যে এই যে ফ্লিপকার্টটা ঘুরছে, এবং দুঃখজনক সেই ফ্লিপকার্টের ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না, ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বচকে যাবেন, যেখানে আরো ভরকে যাবেন। ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য, উনি ওই লোক বলছেন যে যদি কোনো নারী মাহরাম ছাড়া ঘুরে তার জন্য তো না, কিন্তু ওই বক্তব্য তো, এই বক্তব্য তো এনসিপি এন্ডোর্স করে নাই। এন্ডোর্স করে নাই, কিন্তু তার বিপক্ষে কথা বললো না কেন? সবকিছুর বিপক্ষে কেমনে কথা বলবে? 500টা ইস্যু আছে, 500টা ইস্যু রেখে কথা বলবে? একটা সেকেন্ড, সবকিছু না। আরে আমার কথা হচ্ছে, আমি আবারও বলছি, এটা অনেক স্বপ্নের, অনেক আশা কিন্তু এদের কাছে। সেই জায়গা থেকে বলছি, আপনি বলেন তো এই এনসিপি যেই মেয়েরা আছে,
এই জুলাই অভ্যুত্থানের পরে কতজন মেয়েদেরকে সাইবার বুলিং করা হয়েছে, ট্রলিং করা হয়েছে, তারা কি করছে? তারা তাদের নিজেদের লোকদের নিরাপত্তা দিতে পারে না, আমাদের নিরাপত্তা কি দিবে? এই প্রশ্নের উত্তর দেন না। সেটা তো আমরা তো ওদের কাছে মানে সবকিছুই আমরা আচ্ছা, খালেদ ভাই, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আপনি উত্তর দিতে পারেন, স্নিগ্ধা উত্তর দিতে পারে, আমার কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু? কি এটা ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা, আমার উত্তর আমি দিলাম। ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই। ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে, পেনাল কোড আছে, এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে। একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে? পেনাল কোড আপনি নতুন করে করেন, আপনারা ক্ষমতায় আসেন, নতুন করে করেন, যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই। এখনকার পেনাল কোড কত সালে? এখনকার পেনাল কোড কত সালের মানে কি? পেনাল কোড তো পেনাল কোডের তো প্রতিদিন কত সালে পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে। এটা 1858 সালে, এই যে শেখানো পড়ানো বুলির পাশাপাশি এটাও শোনেন, 1858 সালে যে পেনাল কোড আছে, বাংলাদেশে প্রতিদিন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত 54 বছরে, তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে। গড়ে বইটা 1858 সালের, কিন্তু বাংলাদেশের হওয়ার পরে তো আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে। আপনি যে উত্তরটা দিবেন এটা কি মানে যে ব্যক্তি স্বাধীনতার যে সংখ্যাটা আপনি দিবেন, স্নিগ্ধাপা একটু সাইলেন্ট করার অসুবিধা নাই, কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতার যে ফরম্যাটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি। আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন প্রশ্নটা, এটা আমি আগে উত্তর দেই। ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই আপনি মাত্র আমারে জিজ্ঞেস করেছেন, আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই। ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে, আমি বুঝি নাই ক্রাইম করা মানে বুঝি নাই। আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য, এই টোকাটা একটা ক্রাইম, আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না। আমি আপনাকে টোকা দিতে পারবো না, কিন্তু আমি আমাকে টোকা দিলেন, আমি মনে করলাম এটা একটা ক্রাইম, তাহলে আমি কি না মনে করলেন না, আমি টোকা দিতে পারবো না, টোকা দেয়াই ক্রাইম। আমি মনে করলাম যে এটা একটা ক্রাইম। সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেওয়া তো আসলেই ক্রাইম, আমি আপনাকে টোকা দিতে পারবো না, কিন্তু আমি নিজে রাস্তায় দ্বারা খাইতে পারবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। রমজান মাস হলো, তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। মানে এই বিষয়গুলো দেখুন, আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্য দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে। কোনো মধ্যস্থতা হয় না, আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না সামান্তা, আমার কথা বুঝতেছেন না। আমার কথা আপনি বুঝতেছেন না, আমি আর একটু ভালো করে বলি। যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি, যখন আমরা 3 জন মিলে আলাপ করবো, আমরা যখন 10 জন মিলে আলাপ করবো, কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক। কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উঠবোস করে, তার পাওয়ার শো করে, এটার কোনো সমতা নাই, এটার কোনো আর্গুমেন্ট, এটা কোনো আলোচনা না। এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আরেকজন লোককে ডমিনেট করতেছে, এটা হচ্ছে এই জিনিস। তার মানে এটা পরিষ্কারভাবে এটা অন্যায়, এটা করা ঠিক হয় নাই। এবং এইটার ব্যাপারে আমি জানতে চাইছিলাম এটার ব্যাপারে এনসিপির কি অবস্থা? না এটা এনসিপির অবস্থা আমি বললাম, এর চেয়ে ক্লিয়ার আর কোনো মানে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবে এটা ক্লিয়ার আনসার দিচ্ছি না। হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস? যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে। ক্লিয়ার ডমিনেশন যেটা, কোনোভাবে সমতা নাই। এখন ধরেন আমরা যখন আমাদেরকে এখানে বলা হয়েছে আমরা ফাইট করছি ইয়ার সাথে, মানে আওয়ামী লীগের সাথে, এটা একটা অসম লড়াই ছিল। আমাদের ছেলেপেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক। তাহলে এটা কিভাবে সমতা? এটা তো লড়াইও না, এটা হচ্ছে পুরো খুন করার জন্য একেবারে আক্রমণ। এইটাও একই রকম একটা জিনিস। একটা লোক সে একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা, পাঞ্জাবি পরা, এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা সামাজিকভাবে লোয়ার অবস্থানে একটা খেটে খাওয়া মানুষকে, তার জীবনের গল্প কেউ জানে না। সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা, বন্ধ রাখা, কেউ এই ধরনের কাজ করানোর জন্য এটা সাপোর্ট করে কিনা? দুইটা সেপারেট জিনিস। খালেদ ভাই, এটা দুইটা সেপারেট জিনিস। আমরা যদি এই জিনিসগুলোকে আলাদা করতে না পারি তাহলে আমরা আচ্ছা বলে তো একটু বুঝান। মানে এটা আলাদা জিনিস। আমি বলি একটা জিনিস হচ্ছে যে আমি যখন বললাম যে আমি ঘটনাটা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতেছে আরেকটা লোককে এবং তাকে শারীরিকভাবে আহত করছে, এটা একটা বিষয়, এটা আলাদা। এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে? এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল? এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া দিবে? আমরা কি বলছি যে আমাদের যে আত্মপ্রকাশ, রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না? রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে এখন না আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে? আপনারা বলবেন যে এটা আপনাদের উইশ, যা থাকবেন আপনার কি ইচ্ছা। আমি আমার উইশ বলতেছি, আপনি কি আমাকে বলতে দিবেন? আপনি বলতেছেন তো, বলেন। আমি বলতেছি তো, এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের সেকশন আছে, অনেক ধরনের বিষয় আছে। প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয়। এমন করে বোর্ড গঠন করে দিক, এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা হোক। সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না। আমাদেরকে যদি ফ্যাসিলিটেট করতে বলে, আমাদেরকে যদি জনতার সেই দায়িত্ব দেয়, আমরা সেটা করবো। সকল পক্ষ থেকে আমরা আলেমদেরকে নিয়ে আসবো, এক বোর্ডে বসেন, আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে। কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে। ধরেন জামাত বলছে যে এটা করা, আমি বলতেছি জামাত বলছে এটা করা উচিত না, আমরা বলতেছি এটা করা উচিত, তাহলে বাংলাদেশের জনগণ কি করবে? কার কথা শুনবে? যে পার্টি করে সেই পার্টির কথা শুনবে। বিভাজন আরো স্পষ্ট করি। আপনারা এটা বোর্ড করে দেওয়ার পক্ষে যারাই আলোচনা করবে এবং সেটার মধ্যে আলেমরা থাকবে। আমরা মনে করি যে
আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয় যখন এইটার মধ্যে আপনি মনে করতেছেন যে আমি মনে করতেছি যে এটা আমি মনে করি সেটা আপনি মনে করতেছেন এটা স্পেশালাইজ বিষয় আমি বলতেছি ভাই এটা স্পেশালাইজ আমি বিষয় মনে করতেছি এটা স্পেশালাইজ বিষয় এবং এইটা আমি রাস্তায় খাবো কি খাবো না মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না এটা স্পেশালাইজ বিষয় রেস্টুরেন্ট এটার সাথে এটা সম্পর্ক না এখানে দেখবেন যে রোজা অমুক তমুক অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্টের সাথে আপনি যখন প্রশ্ন করছেন এখন আপনি আরো বেশি সিম্পলিফাইড করে ফেলতেছেন আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্কে জিতার জন্য আমি বলতেছি যে সামাতা লুক সামাতা এই যে শুনেন সামাতা এই তর্কে জিতা জাতীয় কথা আমার বললেন না আপনি তর্কে জিতছেন 100-তে 99 পাইছেন আপনার কথা আমি বুঝতে পারছি থ্যাংক ইউ আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই ডক্টর স্নিগ্ধা আমি জনাব আমি সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি তারা বলতেছেন যে এই দায়িত্ব তারা কেন নেবেন যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন এটা আমি বলি নাই আচ্ছা আবার বলেন কি বলছেন না না আপনি থাকবে তার মানে আমার কথা আবার রিওয়াইন্ড করে দেখা যাবে না আপনি এটা বলতেছেন না যে এই সিদ্ধান্ত এনসিপি দিবে না আপনি এটা বলেন নাই আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি এটা সলভ করতে হবে কিন্তু তা তো না এক একটা পলিটিক্যাল পার্টি এক একটা জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে একটা বোর্ড গঠন করে আমরা এই সমাধানগুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশন দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশন এসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থান নেয় না আমরা একটু ডক্টর রিজনের কাছে আসতে চাই যে এটা নিয়ে আসলে অন্য একটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এই নিয়ে আপনি গত বছর ডয়েচে ভেলেকে বলেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয় কমিটি থাকলেও তা ঠিকমতো কাজ করে না কমিটির সদস্যরাই বিষয়টি ঠিকমতো বোঝেন না এখন পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা আচ্ছা না এটা শুধু আমি আমাদের বলি আমি মানে স্পষ্ট করি যৌন নিপীড়ন বিরোধী সেলটি আপনার হাইকোর্টের রায় হয়ে আছে সেটি কিন্তু সকল প্রতিষ্ঠান সরকারি শুধু শিক্ষা প্রতিষ্ঠান না সব জায়গায় থাকার কথা দুঃখজনক হলো এটা 2009-এর রায় কিন্তু এখন পর্যন্ত এটা আছে নাই কারণ কি যৌন নিপীড়ন কাকে বলে যৌন হেনস্থা কাকে বলে সেই আইডিয়াই তো পরিষ্কার নাই সেক্ষেত্রে না মানে আপনি বলেন তো যৌন এই যে আমরা একদিকে বলি 2025-এ আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ আরেকদিকে আমরা দেখি যে একজন শিশুকে আপনি প্রকাশ্যে চুমু খেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে আলাপ হ্যাঁ অথবা আমরা এটা কেন ভাবি না যে নারী বা পুরুষ যে কেউ হোক তাকে টাচ করার ব্যাপারে কিন্তু সম্মতি প্রয়োজন মানে ফরগেট অ্যাবাউট জেন্ডার ডক্টর সিনহা এটা কি আপনি একটা ওয়েস্টার্ন সানগ্লাস দিয়ে দেখে কি এটা বলতেছেন এক এক দেশের বাস্তবতা বা এটা তো এক এক রকম না এখানে অফকোর্স আপনি কালচারাল রিলেটিভিজম বলেছেন তো এখানে কোনো ওয়েস্টার্ন সানগ্লাসের গল্প না আপনি আমাকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন তো আরো বেশি ফরগেট অ্যাবাউট ওয়েস্টার্ন ইস্টার্নে আপনি খেয়াল করে দেখেন তো কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলেই তাকে ছুঁয়ে ফেলতে পারবেন ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই রাস্তায় আচ্ছা এখানে আমি আপনাকে একটা কথা বলেছি কোনো কিছু যদি কালচারের মধ্যে আমি একদম নির্লিপ্ত হয়ে একজন নির্বিজ্ঞান হিসেবে বলি কোনো কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটি যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয় সম্ভাবনা তৈরি করে ক্ষতিগ্রস্তের তাহলে সেটি আপনার কালচারে থাকলেই সেটি জায়েজ গল্পটা তো তা না খালেদ ভাই যেমন আপনাকে আমি একটু স্পষ্ট করি আপনি কি জানেন না কত শত এক্সাম্পল দেওয়া সম্ভব আপনার গবেষণা কি বলছে যে এই যে শিশুরা একজন শিশু তার পরিবারে নিরাপদ হচ্ছে না এই শিশুর কিন্তু প্রথম শত্রুটা এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিসকাশন বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমত ভিকটিম হয় হচ্ছে শিশুর পরিবার দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয় People use these bridges for various purposes, like biking or taking boats. The scenery is breathtaking, with vegetables and animals in sight. Boats and fields play a huge role in village life.
Boats are used for travel and trade. Cows and bikes are often seen near the water. The scenic beauty